হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞান দশম শ্রেণী। যে তোমাদের দেখো জীবন বিজ্ঞানের 1 নম্বর স্কুলটা আমরা দিয়ে দিয়েছি সেকেন্ড সামেটিভ, আজকে 2 নম্বর স্কুল নিয়ে এসেছে। তো চলো সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুলটা আজকে তোমাদের করাবো জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো। তো আমাদের যে স্কুলটা আছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার এইচএস স্কুল, ঠিক আছে, এই স্কুলটা তোমাদের করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। আমরা প্রশ্নগুলো আমরা ধরে ধরে করাবো, ঠিক আছে, সবগুলো প্রশ্ন ভালো করে বুঝে নেবো আমরা। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো আমাদের যে প্রশ্ন আছে, আমরা 1 নম্বর প্রশ্নে চলে আসবো। তো 1 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, আমাদের বলছে কর্কট গমের মাধ্যমে জনন সম্পূর্ণ হয়, সেটা কোনটা হবে? স্পাইরোগাইরা আছে এখানে, প্লাজমোডিয়াম, পেনেনিডিয়া আর হাইড্রা আছে। তাহলে আমাদের দেখো যে কর্কট গমের মাধ্যমে যে জনন সম্পন্ন করে সেটা হচ্ছে হাইড্রা। ঘ নম্বর অ্যান্সারটা আসবে হাইড্রা। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। ডিএনএ এর গঠনে বদল ঘটাকে বলে, ডিএনএ যদি বদল ঘটায় তাকে আমরা কি বলবো? এখানে দিয়েছে অভিব্যক্তি, অভিযোজন, পরিব্যক্তি, বংশগতি। তা তোমাদের অ্যান্সারটা হবে, ঠিক আছে, পরিব্যক্তি, যেটাকে মিউটেশন বলা হয়, ঠিক আছে, মিউটেশন বা পরিব্যক্তি। যে ডিএনএর যে বদল ঘটবে সেটাকেই বলা হয় ওই পরিব্যক্তি। আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। তারপর 3 নম্বর প্রশ্নটা আমাদের কী দিয়েছে, এখানে দিয়েছি থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি কোনটি? লোহা আছে, ক্যালসিয়াম আছে, সীসা আছে, তামা আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা জানতে হবে, কোন নম্বর অ্যান্সারটা হবে? লোহা, ঠিক আছে। থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি হবে লোহা, কোন নম্বর অ্যান্সারটা। এবার চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, উটের লোহিত রক্তকণিকার তার আকৃতি আমাদের জানতে চেয়েছে। ক নম্বরে ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন, খ নম্বরে আছে ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত, আর গ নম্বরে আছে গোলাকার ও নিউক্লিয়াসবিহীন, আর ঘ নম্বরে আছে গোলাকার ও নিউক্লিয়াসযুক্ত। তাহলে আমাদের এখানে জানতে হবে উটের লোহিত রক্তকণিকায়, ঠিক আছে, এই যে আমাদের দেখা যায় নিউক্লিয়াস দেখা যায়, সেটা কিন্তু ডিম্বাকার। খ নম্বর অ্যান্সারটা ডিম্বাকার এবং নিউক্লিয়াসযুক্ত, ঠিক আছে। এই যে উটের যে লোহিত রক্তকণিকা সেটা কীরকম দেখতে? ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত। তোমাদের যে বই থেকে দেখায়, তো দেখো তোমাদের প্রান্তিক বই থেকে দেখাবো। প্রান্তিক বইতে দেখো এই যে দেওয়া আছে, দেখো উটের লোহিত রক্তকণিকা, যেটাকে আরবিসি বলা হয়, আরবিসি বা লোহিত রক্তকণিকা। দেখো দেখতে কীরকম আছে, যে ছবিটা দিয়েছে, এই যে আমাদের এখানে ডিম্বাকার আকৃতি আছে আরবিসিগুলো, এবং নিউক্লিয়াস আছে এখানে, নিউক্লিয়াসযুক্ত, ঠিক আছে। তার জন্য আমাদের অ্যান্সারটা এখানে হয়ে গেছে খ নম্বর ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত। চলে আসবো আমরা 1-5 প্রশ্নে। 1-5 নম্বর প্রশ্নটা বলেছে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে একটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 46টি। 46 বলতে দেখো এখানে 2n দেওয়া আছে, n দেওয়া আছে। দেখো n হচ্ছে 23টি, ঠিক আছে, n হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 23টি, আর 2n হচ্ছে 46। তাহলে এখানে দেখো 23-এর সঙ্গে 2 গুণ করলে 46, তার নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হয় 46টি, 2n। তা আমাদের অ্যান্সারটা হবে খ নম্বর 2n। আচ্ছা, 1-6 নম্বর প্রশ্নটা আমরা চলে যাব। কোয়াসারভেট মতবাদের প্রবক্তা হলেন ফক্স, অপারিন, হেলডেন, মিলার। তো আমাদের জানতে হবে কোয়াসারভেটের মতবাদের যে প্রবক্তা হলেন সেটা হবে আমাদের অ্যান্সারটা, এই যে খ নম্বর অ্যান্সারটা হবে এই যে অপারিন, ঠিক আছে। কোয়াসারভেট মতবাদের প্রবক্তা কে? অপারিন। চলে যাবো পরের প্রশ্নে। আমাদের দেখো এখানে 7 প্রশ্নটা কি বলেছে, ওই যে পিতা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত হবে? দেখো পিতাই যখন বর্ণান্ধ আছে তাহলে পুত্র হওয়ার তো সম্ভাবনা থাকবেই না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক নম্বর অ্যান্সারটা হবে 0%। ওকে, পিতা যদি বর্ণান্ধ হয়ে যায় আর মাতা স্বাভাবিক থাকলে পুত্রের যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, পুত্রই তো হবে না, সন্তানই তৈরি হবে না যদি পিতা বর্ণান্ধ আছে। তার জন্য আমাদের অ্যান্সারটা কী হবে? ক নম্বরে 0% হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো আমরা 1-8 নম্বর প্রশ্নটা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংক্রায়নে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কত হবে? তাহলে দেখো এই অ্যান্সারটা আমাদের হবে, এখানে দেখো 3:1 দিয়েছে, 2:1:1 দিয়েছে, 9:3:3:1, 1:2:1। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত জানতে চেয়েছে, সেটা হবে ঘ নম্বর অ্যান্সারটা 1:2:1, ঠিক আছে। তোমাদের যদি বইতে দেখাই আমি
আমি চলে যাবো তোমাদের একটু বইতে দেখাবো। এই যে আমাদের দেখো তোমাদের বইতে এই যে F2 জুনুতে ফিনোটাইপ অনুপাত চেয়েছে। দেখো 1:2:2, এই যে 1, এখানে লাল গোলাপি সাদা। দেখো আমাদের চেকার বোর্ডের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এই যে লাল গোলাপি গোলাপি লাল, তাহলে একটা লাল গোলাপি দুজন আছে, আর দেখো দুটো ফুল আছে আর একটা লাল আছে, তাহলে 1:2:1 হবে। এটা হচ্ছে দেখো F2 জুনুতে চেকার বোর্ডের সাহায্যে এখানে আমরা ফিনোটাইপ অনুপাতটা আমরা দেখাতে পারবো। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো আমাদের কি বলছে। পরের প্রশ্নটা আছে 1-9 নম্বরটা, মানব বিকাশের কোন দশায় হরমোনের প্রভাবে যৌন লক্ষণ প্রকাশ পায় সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আছে শৈশব, খ নম্বরে আছে বয়ঃসন্ধি, গ নম্বর আছে পরিণত, আর ঘ নম্বর আছে বার্ধক্য। তাহলে অ্যান্সারটা হবে আমাদের খ নম্বর বয়ঃসন্ধি। মানব বিকাশের বয়ঃসন্ধি দশায়, ঠিক আছে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় হরমোনের প্রভাবে যৌন লক্ষণ প্রকাশ পায়। তাহলে অ্যান্সারটা তোমরা খ নম্বর দিয়ে দেবা বয়ঃসন্ধি। এবার আমরা চলে যাব 2-এর প্রশ্নগুলোতে। তো 2-এর প্রশ্নগুলো দেখো, 2-এর 1 নম্বর প্রশ্নটা যদি আমরা নিই, তার মানে কী বলছে, কালকাসুন্দা উদ্ভিদের ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কালকাসুন্দা, ঠিক আছে, এই যে উদ্ভিদটা আছে সেই উদ্ভিদের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ সেটা জানতে চেয়েছে। সেটা হবে অ্যান্সারটা হবে আমাদের পাতা। ঠিক আছে, তোমরা এখানে কী লিখবা, পাতা লিখবা। ঠিক আছে, দেখো পাতা, এই যে কালকাসুন্দা উদ্ভিদটা আছে তাদের পাতাগুলো কী হয়, ক্লোরোফিল বিহীন হয়, ক্লোরোফিল থাকে না, তার জন্য সেই পাতায় সালোক সংশ্লেষ করতে পারে না, তার জন্য নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাচ্ছে আমাদের কি, পাতা। কালকাসুন্দা উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের নাম পাতা। আমরা চলে আসবো 2-এর 2 নম্বর প্রশ্নে। 2-এর 2 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিন এর জন্য নির্বাচিত করা হয় তাকে কি বলে, তাকে সিওন বলে। ঠিক আছে, গ্রাফটিনের জন্য যে নির্বাচন করা হয় উন্নত উদ্ভিদের, ঠিক আছে, গ্রাফটিন, সেটা সিওন হয় আমাদের। তাহলে অ্যান্সারটা হবে এখানে সিওন। তোমাদের যদি আমি বইতে দেখাই, তোমাদের প্রান্তিক বইতে আমি দেখাবো। তোমাদের কাছে যদি প্রান্তিক বই থাকে তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি প্রান্তিক বই থেকেই আমি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান তোমাদের দেখাই। তাহলে দেখো এখানে আমাদের প্রান্তিক বইতে আমি চলে যাব। এই যে দেখো এখানে লক্ষ্য করো, এই যে এখানে দিয়েছে দেখো, যে শাখা বা মুকুল গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হয় তা হলো সিওন। দেখো গ্রাফটিন উন্নত উদ্ভিদের যে গ্রাফটিং করা হয় মুকুলটির, তাকে আমরা কি বলবো, সিওন বলবো। ঠিক আছে, তোমার অ্যান্সারটা সিওন দেবা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এবার আমরা চলে আসবো, এই যে সত্য মিথ্যা আছে 2-এর 3। তো সত্য মিথ্যা কী বলছে দেখো প্রশ্নটা, মটর গাছের সাদা রঙের ফুল, ঠিক আছে, মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যর একটি উদাহরণ। এটা আমাদের সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তাহলে আমি তোমাদের এটা বলবো 2-3 নম্বরটা, এটা আমাদের কি হবে, এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে। অ্যান্সারটা তোমরা কী দেবে, এটা মিথ্যা। দেখো মিথ্যা কেন আমি তোমাদের বই থেকে দেখাবো, প্রান্তিক বইতে আমরা চলে যাবো। দেখো এই যে এখানে দেখো তোমার একটা ছক দেখাবো। দেখো মটর গাছের বিভিন্ন বীজ নিয়েছে, ফুল নিয়েছে, ঠিক আছে, তাদের নিয়ে এই যে কাণ্ডগুলো নিয়েছে। দেখো এখানে আমাদের যেটা বলেছিল, এই যে দেখো এই যে সাদা ফুল যেটা বলেছিল, মটর গাছের সাদা ফুল প্রচ্ছন্ন লক্ষণ প্রকাশ। দেখো এই যে এখানে আছে প্রকট লক্ষণে আমাদের আছে বেগুনি, ফুলটা হবে বেগুনি হলে পরে প্রকট লক্ষণ, আর সাদা যদি ফুলটা হয় মটর গাছে সেটা হবে প্রচ্ছন্ন লক্ষণ। কিন্তু আমাদের এখানে প্রকট বলেছিল, তার জন্য কিন্তু মিথ্যা। দেখো বিভিন্ন আরও দিয়েছে, বীজগুলো দিয়েছে, যদি বীজের আকৃতি গোল হয় তাহলে প্রকট, বীজের আকৃতি যদি আমাদের কুঞ্চিত হয় তাহলে প্রচ্ছন্ন। এই ছকটা থেকে কিন্তু প্রশ্ন তুলবে। ঠিক আছে, এই যে মটর গাছে যেটা লম্বা, কাণ্ডটা যদি লম্বা হয় তাহলে প্রকট বৈশিষ্ট্য, কাণ্ড যদি বেটে হয় তাহলে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কাণ্ড দিয়েছে, ফুলের অবস্থান দিয়েছে, ফলের বর্ণ দিয়েছে, বিভিন্ন দিয়েছে। এই ছকটা তোমরা ভালো করে করে নেবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এখানে একটা প্রশ্ন দিয়েছে, তোমরা একটা প্রশ্নের মাধ্যমে আমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দেখিয়ে দিলাম তোমাদের। ওকে, এবার দেখো আমরা চলে আসবো 2-এর 4 নম্বর প্রশ্নটা। এখানে বলেছে দেখো
বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যাকেল, এটা আমাদের সত্য না মিথ্যা এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হ্যাকেল, এটা কিন্তু আমাদের সত্য। ঠিক আছে, তোমরা কী লিখবে অ্যান্সারটা? সত্য লিখবা, বিজ্ঞানী হ্যাকেল এটা। চলে যাবো আমরা পরের প্রশ্ন করতে। দেখো পরের যে প্রশ্নগুলো আছে আমাদের এখানে আমাদের বাম স্তম্ভর সঙ্গে মানে এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মিলাতে বলেছে। তা দেখো আমাদের ছকটা আমরা দেখে নেব। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা হবে? তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা চলে যাবো, দেখো সেটা হবে আমাদের ঘ নম্বরটা। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটাকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এটা ঘ নম্বরে মিলবে। তাহলে এখানে আমি ঘ নম্বর দিয়ে দিচ্ছি, দেখো এটা আমাদের ঘ নম্বর। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস। আবার 2-6 নম্বরটা আবার ডিম্বক আছে। ডিম্বক কোনটা মিলবে? ডিম্বক যেটা আমাদের বীজ, ডিম্বক থেকে বীজ তৈরি হয়। তা দেখো ডিম্বক হবে বীজ, এটা হবে গ নাম্বার আমাদের, এটা গ। ওকে, আচ্ছা তারপর আছে প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া সেটা আমাদের একটা রোগের নাম, সেটা হচ্ছে লাল বর্ণান্ধতা। ঠিক আছে, প্রোটোনোপিয়া কি একটা রোগ যেটা হচ্ছে লাল বর্ণান্ধতা, সেটা আমাদের ক নাম্বারে চলে আসবে এটা। তাহলে এটা আমরা ক নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তোমাদের মিলিয়ে দিলাম, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার চলে যাব আমরা পরের প্রশ্নগুলো 2-8। তা 2-8 দেখো আমাদের কি বলেছে, এই যে দেখো। তাহলে আমরা এগুলো হয়ে গেছে এই নাম্বারগুলো। তা আমাদের এখানে প্রশ্ন দিয়েছে 2-8টা, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাতে বলেছে। দেখো আমাদের এরকম জোরটা দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে। এখানে ইকোয়াস ইজডু এর সঙ্গে সম্পর্ক করেছে এই যে প্লেস্টোসিন, ডবল ইজডু যেটা সমানুপাত। তাহলে ইউহিপাস ইজডু কী হবে? দেখো ইকোয়াস যদি হয় প্লেস্টোসিন, তাহলে ইউহিপাস সঙ্গে আমাদের কোনটা শব্দ হবে সেটা আমাদের এখানে উপযুক্ত শব্দ এখানে বসাতে হবে। তাহলে তোমাদের দেখো উপযুক্ত শব্দটি যেটা হবে সেটা আমি তোমাদের এখানে বলে দেবো। ঠিক আছে, সেটা হবে আমাদের ইওসিন। এখানে তোমরা কি বসাবে? ইউহিপাস হবে আমাদের ইওসিন। এখানে আমরা লিখে দেবো, এখানে লিখে দিচ্ছি তোমাদের, দেখো ইওসিন। এই যে এটা অ্যান্সার হবে। কেন এটা অ্যান্সার হবে? দেখো তোমাদের আমি এখানে অ্যান্সারটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ইউসিন কেন হবে? দেখো ইকোয়াস হচ্ছে কি? ইকোয়াস হলো আধুনিক ঘোড়ার গণ। ঠিক আছে, আমরা বলি তোমাদের ইকোয়াস কি? ইকোয়াস হলো আধুনিক ঘোড়ার গণ, এবং এই যে ইকোয়াস আধুনিক ঘোড়া সেটা প্লেস্টোসিন, এই যে আছে প্লেস্টোসিন যুগে বাস করত। ইকোয়াস যে আমাদের ছিল আধুনিক ঘোড়া, সেটা কোন যুগে বাস করত? সেটা হচ্ছে প্লেস্টোসিন যুগে। আর ইউহিপাস দেখো, ইউহিপাস ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ। ঠিক আছে, আদিমতম পূর্বপুরুষ যেটা ঘোড়াগুলো ছিল সেগুলোকে বলা হতো ইউহিপাস। আর ইউহিপাস সেটা আমাদের দেখো, সেটা যে যুগে আমাদের বাস করতো সেই যুগের নাম হচ্ছে ইওসিন যুগে। তাহলে ইউহিপাস দেখা যেত কোন যুগে? ইওসিন যুগে। তার জন্য ইউহিপাস হয়ে যাবে ইওসিন। আর ইকোয়াস তো এখানে দেওয়া আছে প্লেস্টোসিন। ইকোয়াস ঘোড়াগুলো যে যুগে দেখা যেত সেটা প্লেস্টোসিন। আর ইউহিপাস যে ঘোড়াগুলো আদিমতম ঘোড়াগুলো যে যুগে দেখা যেত সেই যুগের নামটা হচ্ছে ইওসিন। তাহলে অ্যান্সারটা এখানে কী হবে? ইওসিন। চলে যাবো আমরা 9 নম্বর প্রশ্নে। তো দেখো এটাই আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আমরা অবজেক্টিভ প্রশ্নগুলো করাচ্ছি। আচ্ছা, তো দেখো আমাদের প্রশ্নটা আছে, পরাগ নালিকার মধ্যে কটি পুংগেমেট গঠিত হয়? তো আমাদের জানতে হবে অ্যান্সারটা হবে এখানে দুটি। কটি? দুটি পুংগেমেট গঠিত হয়। ঠিক আছে, তারপর আমাদের বড় প্রশ্নগুলো আছে, এই বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। ওকে, তো ক্লাসটা কীরকম লাগলো তোমাদের? যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলো নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবে বন্ধুদের কাছে। তো তোমাদের পরের ভিডিও তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো।